হায়াত, আজ যা কিছু হচ্ছে সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি যদি ওই দিন আমার ছেলের জীবন থেকে ওইভাবে না চলে যেতে, তাহলে আমার ছেলেটা আজ আমাদের মধ্যে থাকতো, আর মুরাদও এমনটা করতে পারতো না। আমি কিছু বলতে পারলাম না, কিভাবে আর কী বা বলবো। মা যে কিছু শোনার অবস্থাতেই নেই। আমি শুধু এইটুকু বললাম, বিশ্বাস রাখুন মা, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। বলে আমি চলে এলাম। পার্টি শুরু হয়ে গেছে। রুমের ভেতর থেকে গানের আওয়াজ পাচ্ছি। পার্টি হচ্ছে বাগানে। বাবা, মা, দিয়া আপু, হিরণ ভাইয়া সকলেই ড্রয়িং রুমে বসে আছেন। তখনই ছোট বাবা আসেন। বাবার সামনে দাঁড়িয়ে রিকোয়েস্ট করেন পার্টিতে যেতে। মুরাদের ব্যবহারের জন্য মাফও চান। বাবা রাজি হন। মা কিছুতেই যাবেন না বলেন, তাই বাবা আর মাকে জোর করলেন না। দিয়া আপু আমাকে আর হিরণ ভাইয়াকে বললেন রেডি হয়ে নিতে। ছোট আম্মু তো আরও আগে পার্টিতে গেছেন। আমরা যেতেই দেখি সব পলিটিক্যালস লোকজন। বাবাকে সকলেই চেনে। সবাই বাবাকে জিজ্ঞেস করছে যে হঠাৎ মুরাদকে কেন মেহমেদের জায়গায় বসাচ্ছে। কেউ এখনো জানে না মেহমেদের মৃত্যুর কথা। বাবা কথাটা ঘুরিয়ে অন্য প্রশ্ন করলেন। আমার এসব ভালো লাগছে না। মেহমেদের ফোনে কয়েকবার কল করলাম, ধরছেই না। গেল কোথায় লোকটা? হৃদিত ভাইয়াও নাই এখানে। এদের কেউই তো ফোন ধরছে না। পাগল হয়ে গেল নাকি? গায়েব হয়ে যায়নি তো আবার? ভাবতে ভাবতেই সামনের দিকে তাকিয়ে দেখি আপু মুরাদের হাত ধরে দাঁড়িয়ে আছে, সবার সাথে কথা বলছে। আমার তো শুধুমাত্র ঘৃণা কাজ করে মিলা আপুর ওপর। আজ তো বেড়ে গেল আরই। কত বড় বড় মিথ্যে আমাকে বলেছিল। ছি। মুরাদ অ্যানাউন্সমেন্ট করতেই আসছিল যে কাল থেকে ও মেহমেদের জায়গায় বসবে। তখনই মিলা আপু মুরাদকে ডেকে সাইডে নিয়ে যায়। গম্ভীর মুখে মুরাদ আসে। আপু এসে মাইক হাতে নিয়ে বলে, আপনাদের সামনে আজ আমি কিছু জিনিস দেখাবো। মুরাদ আমাদের সমাজের জন্য কতটা করে গেছে তার ছোট্ট একটা নমুনাই বলতে পারেন। বলেই আপু সরে গেল সামনে থেকে। সব লাইটস অফ হয়ে গেল। মনিটরের সামনে আলো জ্বলে উঠল। আশ্চর্যভাবে মেহমেদ দাঁড়িয়ে মনিটরের সামনে, যদিও মাস্ক পরা, তবে আমার চিনতে এতটুকু অসুবিধা হয়নি। মেহমেদ একটু সরে যেতেই ভিডিও ওপেন হলো। তাতে দেখা যাচ্ছে মুরাদ কিছু লোককে টাকা দিচ্ছে আর বলছে, মেহমেদ আজ রাতেই বাহিরে বাহিরে ঘুরবে পাগলের মতো, তখনই পিছন থেকে ধাক্কা দেবে ওর গাড়িকে। গুন্ডা মতন দেখতে কতগুলো লোক মুরাদের কথায় মাথা নাড়িয়ে চলে গেল। তারপর দেখানো হলো ফাঁকা রোড। একটা নয়, অনেকগুলো ক্যামেরার ফুটেজ মনে হচ্ছে সিসিটিভির ক্যামেরায়। মেহমেদের গাড়ির পিছনে দুটো ট্রাক ভয়ানকভাবে পড়েছে, যে কোনো মুহূর্তে ধাক্কা দেবে। মেহমেদ নিজের বুদ্ধি দিয়ে এমনভাবে ড্রাইভ করছে যে একটুর জন্য বেঁচে যাচ্ছে। এমন হতে হতে একসময় গাড়িগুলো একটা টানেলের মধ্যে ঢুকে পড়ে। তারপরেই একটা গাড়ি ছিটকে বেরিয়ে আসে। কি ভয়ানকভাবে অ্যাক্সিডেন্টটা হয়! আমার বুক কেঁপে উঠেছে। উপস্থিত সকলেরই একই অবস্থা। গাড়ি উল্টে একজনের রক্তাক্ত হাত বাইরে বেরিয়ে রয়েছে। কয়েক মিনিটের ব্যবধানে সেখানে আরও একটা গাড়ি এসে থেমে যায়। সেটা থেকে বাইরে বেরিয়ে আসে মুরাদ। এসে সেই গাড়ি থেকে বেরিয়ে আসা হাতটার দিকে তাকিয়ে বিভৎস একটা হাসি দেয়। মনিটর অফ হয়ে যায়। উপস্থিত সকলের মতো মুরাদ নিজেও নিজের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তবে এবার লাইট চলে ওঠার পর আমি আরও এক দফা অবাক হই। ওসমান আর মেহমেদ একসাথে দাঁড়িয়ে আছে দেখে। মেহমেদকে দেখে মুরাদ ভূত দেখার মতো চমকে উঠেছে। মেহমেদ এসে মুরাদের পিঠে হাত রেখে বলে, কি অবস্থা মেরা ভাই? দিনকাল ভালোই যাচ্ছে তো? মুরাদ ঢোক গিলল। মেহমেদ এবার সকলের মাঝে দাঁড়িয়ে বলে, আপনারা সকলেই জানেন আমার কথা, কিন্তু আমি যে মারা গেছি এটা জানতেন না। জানবেন কিভাবে? জানলে তো মুরাদের মন্ত্রী হতে দেরি হতো। ওর সেই দেরিটা সহ্য হয়নি, তাই এটা গোপন রেখেছে আর নাটক সাজিয়েছে আমি পদ ত্যাগ করেছি। এই বলে থামে মেহমেদ। সকলে ঘৃণার চোখে মুরাদের দিকে তাকায়। এবার ওসমান বলে, আপনাদের যতটুকু জানানোর ছিল জানানো হয়েছে। আমি আশা করব আপনারা আমাদের মনের অবস্থা বুঝে আমাদের একা ছেড়ে দিবেন। ওসমানের কথাটা বলার কয়েক সেকেন্ড পরেই পুরো গার্ডেন খালি হয়ে যায়। এবার মেহমেদ বলে, মুরাদ,
তোর প্ল্যানটা সেই ছিল, আমাকে এমনভাবে সরাবি যাতে কেউ তোর উপর সন্দেহ করতে না পারে। আর ঠিক সেই জন্যই তুই বিয়ের পর থেকে আমার মনে হায়াতকে নিয়ে সন্দেহ তৈরি করতে চেয়েছিস। কখনো তোর আর ওর হাত ধরা ছবি দেখিয়ে, আবার কখনো অচেনা নাম্বার থেকে ফোন দিয়ে বলেছিস তোদের মাঝে অনেক গভীর সম্পর্ক রয়েছে। তার প্রমাণস্বরূপ ভয়েস চেঞ্জার দিয়ে হায়াত আর তোর কথা রেকর্ড করে পাঠিয়েছিস। কিন্তু আমি এক বিন্দুও বিশ্বাস করিনি। তাই তুই বাধ্য হলি মিলার সাথে হাত মেলাতে। মীরা এমনিতেই প্রতিশোধ নিতে চাচ্ছিল হায়াতের উপরে। সেখানে তোকে হেল্প করে আমার থেকে হায়াতকে সরানো ছিল তোর কাছে সোনায় সোহাগা। এইটুকু বলে একটু থামলো মেহমেদ। আমি তো অবাক হতেও ভুলে গেছি এগুলো শুনে। মেহমেদ আবার বলতে শুরু করে, তোরা দুজন মিলে হায়াতকে ভুল বোঝাতে শুরু করিস, কিন্তু দোটানায় ভোগে। তাই বারবার তোদের প্ল্যান ফ্লপ হতে শুরু করে। তাই আমরা যেদিন চট্টগ্রামে যাই, তুই আমাদেরকে ফলো করিস, আমাদের পিছু পিছু যাস। ওখানে কিন্তু সুযোগ পাচ্ছিলি কিছু করার। আসলে আমি দিইনি সুযোগ, কিন্তু পার্টির দিন মিলা চলে আসে ডান্স ফ্লোরে। ওই দিন আমার ড্রিঙ্কসে ড্রাগস দিয়েছিলিস তুই, তাই আমার নেশা হয়ে যায়। মিলাকে হায়াতভাবে ডান্স করতে শুরু করি, আর এটাই আমার কাছে কাল হয়ে যায়। হায়াত মনে করে আমি মিলাকে ভালোবাসি, কারণ এর আগেও একদিন একটা রিসোর্টে ও আমাদেরকে একসাথে দেখেছিল, যেখানে আমি আর মিলা ছিলাম সত্যি, কিন্তু তুইও ছিলি। তুই আমার মতো ড্রেস পরে এমনভাবে মিলাকে জড়িয়ে ধরে অভিনয় করেছিস যে হায়াত ভাবতে থাকে ওটা আসলেই আমি। কিন্তু ও যখন এটা দেখে এসে দিয়াকে বলে দেয়, দিয়া বিশ্বাস করে না। তখন ওরা আবার যায়। তখন আমি গিয়েছিলাম ওখানে, মিটিং ছিল সেটা শেষ করে। কিছু কাজ ছিল ডিভোর্সের বিষয়ে, সেই বিষয়ে কথা বলে বের হওয়ার সময় ওটা আমাদের একসাথে দেখে। তাই ওই দিন পার্টির ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয় হায়াত। আর নেশাটা একটু কাটার পরেই যখন দেখি ওটা হায়াত নয় মিলা, আমি দ্রুত ওখান থেকে বেরিয়ে হায়াতকে খুঁজতে শুরু করি। আর ঠিক সেই সময় আমার পিছনে দুটো গাড়ি পড়ে, আর তার মধ্যেই ওই ওসমানের ফোন আসে। থামি মেহমেদ। ওসমান বলতে শুরু করে, মেহমুদ আর আমি ভার্সিটি লাইফের ফ্রেন্ড, কিন্তু পড়াশোনা শেষ করে আসার পর আমাদের যোগাযোগ কমে যায়। নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ি। একদিন মেহমুদ নিজে আমাকে ফোন করে, আমাদের কথা শুরু হয়। আমি ওকে বলি চট্টগ্রাম আসতে। অনেকবার বলার পর ও রাজি হয়। ও আমাকে হায়াত আর ওর বিয়ের ছবি দেখিয়েছিল। আর তাই পার্টির ওই দিন রাতে আমি যখন হায়াতকে আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতে দেখি, আমি দ্রুত মেহমুদকে ফোন দিই। মেহমুদ আমাকে জানাই দুটো গাড়ি ওর পিছনে পড়েছে। আমি ওকে বলি টানেল পর্যন্ত যেতে, কেননা টানেল অন্ধকার। আর তাই ওকে বলি টানেলের ভিতরে যেতেই গাড়ি থেকে লাফ দিতে। ও তাই করে। এতে অবশ্য ও অনেক ব্যথা পায়ও, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে যায়। ওই দিন মেহমুদের জায়গায় যে মারা যায় সে হলো ড্রাইভার। এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয় যে ওই মুহূর্তে বোঝা মুশকিল ছিল ওটা কে। এটারই সুযোগ নেই আমরা। মেহমুদের জামা ওকে পরিয়ে দিই। আর ওই দিন মেহমুদ বেঁচে আছে হসপিটালে এটা শুনে মুরাদ মাঝরাতে ছুটে যায় হসপিটালে, স্লাইনে বিষ মিশিয়ে দেয়, কিন্তু মেহমুদের জায়গায় মরে যায় ড্রাইভার। এতটা বলে ওসমানও থামে। আমার চোখে তখন পানি। ছোট আম্মু ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছেন মুরাদের দিকে। মেহমেদ মুরাদের সামনে যায়, কাঁধে হাত রেখে বলে, কিন্তু এ তো থেমে যায়নি মুরাদ। মুরাদের পরবর্তী প্ল্যান ছিল আমার জায়গা দখল করে হায়াতকে বিয়ে করা। মেহমেদের কথা শেষ হতেই মুরাদ ফোঁস করে ওঠে, অনেক হয়েছে, যা করেছি বেশ করেছি, আমার অধিকার পেতে করেছি। আমি সব সময় দ্বিতীয়তে থাকতাম। মেহমেদ ভাই সব কিছুতে আগে ছিল, এমনকি রাজনীতির বিষয়েও আমি মেনে নিয়েছিলাম। কিন্তু হায়াত, ওকে ভালো লাগে, আর ওকেও ভাই আমার থেকে কেড়ে নেয়। আর কত স্যাক্রিফাইস করব আমি। তাই এইবার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্তই নিই। হায়াতকে আমি এখন আর বলতে পারল না মুরাদ। মেহমেদ ঘুষিতে ছিটকে দূরে গিয়ে পড়ল মুরাদ। হিংস্র পশুর মতো মেহমেদকে আঘাত করতে যেতেই ছোট আম্মু সামনে গিয়ে দাঁড়ায়। মুরাদ, তুই কেন করলি এমন? আমি সব সময় তোর বাবার সাথে লড়াই করে গেছি তোকে মন্ত্রী বানাতে, কিন্তু আজ যা করলি তাতে আমার মনে হয়
আমার শিক্ষার ভুল আছে। নিজের ভাবির দিকে কুনজর দিয়েছিস তুই। ছি। আম্মু, তুমি ওদের জন্য আমাদের কথা শোনাচ্ছ? আরে হায়াত, আম্মু, ও বাইরের মেয়ে, ওর বাবা মার পরিচয় তো নাই। ওর ভাগ্য ও এ বাড়ির বউ হতে পেরেছে, না হলে তো কোন মেহমেদ মুরাদের পায়ে শুট করে। মুরাদ নিচে পড়ে যায়। মেহমেদ সামনে গিয়ে দাঁড়ায় মুরাদের। অনেক হয়েছে ভাই আমার। তোকে কখনো কাজিন ভাই হিসেবে দেখিনি আমি, নিজের ভাই ভেবেছি। কিন্তু কথায় আছে না, আপনজনই হয় নিজের বড় শত্রু। আজকে তার প্রমাণ পেলাম। একটু থেমে আবারও বলে, তুই ওকে বাইরের মেয়ে বলিস কিভাবে? মেহমেদ যতদিন আছে ততদিন মেহমেদ একাই যথেষ্ট হায়াতকে আগলে রাখার জন্য এই দুনিয়ার মানুষদের থেকে। অন্য কাউকে প্রয়োজন নেই। মেহমেদ মুরাদকে মারতে থাকলে ওসমান এসে আটকায়। মেহমেদকে শান্ত করার অনেক চেষ্টা করে। মেহমুদ শান্ত হ, ওকে শাস্তি পুলিশ দিবে। খুন করেছে ও, ওর শাস্তি ও পাবে। নিজেকে সামলা। ও আমার হায়াতকে নিয়ে বাজে কথা বলেছে। ওর সাহস কি করে হয়? যাকে আমি আগলে রাখি তার সম্পর্কে কথার বিষাক্ত তীর ছুঁড়েছে ও। প্রতিটা মুহূর্তে আঘাত দিয়েছে। ওর শাস্তি আমি দেব। এখন মেহমেদকে সামলানো অসম্ভব হয়ে যাচ্ছে। ওসমান কোনো রকম সামাল দেয় মেহমেদকে। মেহমেদ কাউকে যেন ফোন করলো। একটু পরেই দুজন মানুষ আসেন। আশ্চর্যের ব্যাপার, তাদের মধ্যে একজনের মুখ পুরোটা আমার মতো দেখতে। এটা কিভাবে সম্ভব? আমার ভাবনাগুলো মিলিয়ে গেল মেহমেদের বলা একটা কথায়। হায়াত, এনারা তোমার আসল বাবা মা, নীলা আন্টি আর ফয়সাল আঙ্কেল। আমার পা আটকে গেল। আমার সমস্ত নিউরনগুলো যেন থমকে যাচ্ছে। আমি ওনাদের দিকে তাকিয়েই আছি। তখন মহিলাটি এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি যেন রিয়্যাক্ট করতেও ভুলে গেছি। আমার সেই ছোট্ট মাটা কত বড় হয়ে গেছে। ফাইজাল, দেখো একবার। উনি আমার সারা মুখে আদর করে দিচ্ছেন। আমি শুধু ওনার মুখের দিকে তাকিয়ে আছি। ওনার শরীর থেকে একটা মা মা গন্ধ ভেসে আসছে। আমার ভিতরটা নাড়িয়ে দিচ্ছে বারবার। উনি এবার আমাকে বললেন, আমাকে মা বলে ডাকবি? আমি চুপ। আমাকে চুপ থাকতে দেখে উনি অস্থির হয়ে গেলেন। হয়তো একেই মা বলে। হায়াত মা আমার, কি হয়েছে? মা বলে একবার ডাক না প্লিজ। আমাকে ফেলে কেন দিয়েছিলেন? আমি এমন প্রশ্ন করব সেটা হয়তো ওনারা আশাই করেননি। অবাক হয়ে গিয়েছিলেন। উনি কান্নায় ভেঙে পড়লেন। বাবা এসে ওনাকে সামলিয়ে বলতে লাগলেন, আসলে আমার মার নাতির খুব শখ ছিল। তিনি ভাবতেন প্রথম সন্তান যদি ছেলে না হয় তাহলে আমাদের সংসারের ক্ষতি হবে। আর নীলার প্রেগনেন্সিতে কিছু সমস্যা ছিল, তাই ডক্টর বলেছিল সেকেন্ড বেবি নাও হতে পারে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা না থাকলেও আমার মায়ের ছিল। তোমার জন্মের দিন রাতে সবাই যখন ঘুমিয়েছিল, আমার মা তোমাকে নিয়ে গিয়ে হসপিটালের পেছনের গলির ডাস্টবিনে ফেলে আসে। তার ভাবনা এটাই ছিল, নাতি না হলে নাতনিও থাকবে না। ওই দিন তোমাকে ফেলে রেখে আসার পথে এক অ্যাক্সিডেন্ট করে মাও চলে যায়। একদিকে তোমার নিখোঁজ হওয়া, অন্যদিকে মায়ের চলে যাওয়া, আমরা ভেঙে পড়ি ভীষণ। তোমার মা যে কোনো মেয়েবাবু দেখলে তুমি ভেবে গিয়ে কোলে নিত। আমরা তোমাকে অনেক খুঁজি কিন্তু পাইনি, কারণ তার আগেই তোমার পালিত বাবা তোমাকে নিয়ে গিয়েছিল। আমাদের মাফ করে দিও মা। আমরা তোমার বাবা মা হওয়ার পরও তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। একটু থেমে আবারও বলেন, আজ থেকে 17 দিন আগে আমার কাছে আছে হৃদিত নামের ছেলেটি আসে, জানতে চায় আমার হারানো মেয়ে সম্পর্কে। তার কাছে নাকি তোমার সন্ধান আছে। আমি বিশ্বাস করিনি। তারপর ও তোমার ছবি দেখায়। অবিকল তোমার মায়ের মতো দেখতে তুমি। আমার খুশির সীমা ছিল না সেদিন। আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু কিছু সমস্যা আছে জন্য হৃদিত না করে, আজ আসতে বলে। আমি পাথর হয়ে গেছি যেন। কোনো ইমোশনই যেন কাজ করছে না আমার। মাথা ভন ভন করছে। মেহমেদ হয়তো আমার অবস্থা বুঝতে পেরেছেন। আমার পাশে এসে দাঁড়িয়ে এক হাত দিয়ে আমাকে আগলে নিলেন। তারপর বললেন, আমি সবটা জেনেছিলাম আগেই মিলার বিষয়ে খোঁজ নিতে গিয়ে। তখন থেকেই ওনাদের খুঁজতে শুরু করি।
ওই ডাস্টবিনের আশেপাশে যত এলাকা আছে সবখানে খোঁজ নিই। আশেপাশে ওনাদেরকে পাই। আমি ডিএনএ টেস্ট করিয়েছি, আর রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে হায়াত ওনাদের মেয়ে। কথাটা বলেই মেহমেদ রিপোর্টটা আমার হাতে দিল। আমার অবস্থা কি আমি বলে বোঝাতে পারছি না। ভীষণ খারাপ লাগছে, ভীষণ কষ্টও হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে যেন। এমন অনুভূতির কারণ আমার কাছে একদম অজানা। আমি হয়তো এইসব মেনে নিতে পারছি না। আর আমি চুপ করে আছি দেখে উনি আবার আমার সামনে এসে বললেন, মায়ের বুকে আসবি না মা? আমাকে মাফ করে দে মা, আমি খারাপ মা, তোকে আগলে রাখতে পারিনি। আয় না মা, আমার কলিজা তুই।